আমরা বেশি করে ইনফ্লেশন আক্রান্ত। আমাদের জোর করে ডলারের দাম আমরা ধরে রেখেও আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে এবং এক্সপোর্ট কমছে। যে ওনার সঙ্গে আমি কিন্তু একটু ভয় পাচ্ছি যে আমরা অল্পতেই নাচানাচি করি ওই বিয়ে বাড়িতে গায়ে হলুদের মতন। আমাদের ঈদুল ফিতরের আগে রমাদান আমাদের এখানে বাড়বে, রেমিটেন্স বাড়বে, ইট ইজ ভেরি নর্মাল। সাম অফ দি রেমিটেন্স আসার প্রসিডিওর কে সিম্পলিফাইড করা হয়েছিল। অধ্যাপক ডক্টর রাসুল আলম পারভেজ যেটি ফজলুল হক বলছিলেন যে আমরা খুব একটা পিছিয়ে নেই, আসলে আমরা কতটা পিছিয়ে আছি? দেখুন, প্রথম আপনার মাধ্যমে আপনাদের সব দর্শকদেরকে ঈদ উত্তর সালাম, শুভেচ্ছা, সম্মান। আমি ফজলুল হক ভাইয়ের কথার আসার আগে আমাদের যে এনবিআর-এর সাবেক চেয়ারম্যান উনি কিন্তু খুব সুন্দর করে ক্যাপসুল করেই সত্য কথা উনি বলেছেন এবং ওনার কয়েকটা কথা আমি পিক আপ করতে চাই। উনি বলেছেন যে এই অর্থনীতি তো তার মতোই যাবে, এটা নিয়ে বেশি ফোরকাস্ট করার বেশি দরকার নেই। আমি ওনার সঙ্গে শুধু কণ্ঠ মিলিয়ে বলবো যে আপনি যদি আমাকে প্রশ্ন করতেন, আচ্ছা বলেন তো ভাই আমাদের রাজনীতি কোন পথে যাচ্ছে, তখন আমি যেরকম বলতাম যে ভাই আমি বলতে পারবো না। সো অর্থনীতির ক্ষেত্রেও আমি বলবো যে আমি এক্স্যাক্টলি বলতে চেষ্টা করব না যে অর্থনীতি কোন পথে যাচ্ছে, কিন্তু একেবারে শর্ট টার্ম আমরা কিছু কথা বলতে পারি। যেমন আপনার ধরেন আমরা যদি চিন্তা করি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমরা IMF-এর কথা মানলেও এটা এখনও $22-24 বিলিয়ন। সো আমাদের যেহেতু ইম্পোর্টকে আমরা এক ধরনের হ্রাস টেনেছি, এক্সপোর্টও নিচ তালে কমেছে, তো ওখানেও খুব গ্রেভ সিচুয়েশন নেই। আর ওই বাংলাদেশের মানুষগুলো, এদেশের যারা লুঙ্গি পরে মুক্তিযুদ্ধ করেছে, পরে আমরা কোট পরারা যে পদ পদবি সব নিয়ে নিলাম, তো তাদের 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 কথা যদি ভাবেন, তাদের রাইস উৎপাদন, তাদের মাছ উৎপাদন, ব্ল্যাক বেঙ্গল গোট উৎপাদন, তাদের গরুকে মোটা তাজা করা, তাদের ছোট 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 কর্মকাণ্ড করে তারা যে ইন্টারনাল ডোমেস্টিক ইকোনমিটা তৈরি করেছেন, আমরা অনেকটা ওটার ওপরেই আছি এবং তাই আমাদের খুব একটা চিন্তা নেই। যেমন অনেকে বিশ্বমন্দা 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 বলেন, আসলে কিন্তু এখন বিশ্বের সব দেশে মন্দা নেই। মন্দা আপনি বলতে গেলে অন্তত উনি আছেন পরপর 2 বছর নেগেটিভ গ্রোথ হতে হবে। সো গত বছরে বোধহয় 3.4 ছিল ওয়ার্ল্ড গ্রোথ, এবছর 2.89 বা এরকম পড়েছে। তো বাট সাম অফ দ্য কান্ট্রিজ মন্দাক্রান্ত, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমাদের দেশে আমি মন্দা শব্দটা এখানে না বলে আমি বলবো আমরা বেশি করে ইনফ্লেশন আক্রান্ত। আমাদের জোর করে ডলারের দাম আমরা ধরে রেখেও আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে এবং এক্সপোর্ট কমছে। যে ওনার সঙ্গে আমি কিন্তু একটু ভয় পাচ্ছি যে আমরা অল্পতেই নাচানাচি করি ওই বিয়ে বাড়িতে গায়ে হলুদের মতন। আমাদের ঈদুল ফিতরের আগে রমাদান আমাদের এখানে বাড়বে, রেমিটেন্স বাড়বে, ইট ইজ ভেরি নর্মাল। সাম অফ দি রেমিটেন্স আসার প্রসিডিওর কে সিম্পলিফাইড করা হয়েছিল। তো কিন্তু এটা আবার যে ডিপ করবে এটা আমি বলেছিলাম এবং এটা শুরু হয়েছে। এক্সপোর্ট অর্ডারও কমছে। তাহলে আমাদের এই দুটো জিনিসকে যদি আমাদের প্রধানমন্ত্রী, আমার নেত্রী যদি সামলাতে পারেন, তাহলে উনি একরকম ফ্লাই করে চলে যাবেন। যেমন উনি একটা চমৎকার চাল দিয়েছেন, জাতির শব্দটা ক্লিয়ার করা উচিত, যে ওই যে উনি বলছেন যে আমি কেন পলিটিক্যাল ইকোনমিস্ট বলি, ইকোনমির কথা বাদ দিয়ে দিচ্ছি। আমার দেশের ইকোনমি হচ্ছে গরিব মারার ইকোনমি, আমার ব্যাঙ্কগুলো হচ্ছে বিগ ফিশের ব্যাঙ্ক, আমার ইনকাম ট্যাক্স হচ্ছে সত্যিকারের বিজনেসম্যানদের গলা কাটার, এবং এবার গলা কেটে কেটে তারা কতখানি টার্গেট অর্জন করবে আমরা এটা জানি না। কিন্তু ওই আমি যেটা নিয়ে পড়াশোনা করছি সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, আমাদের এটা পলিটিক্স, আমাদের পলিটিক্স জিও পলিটিক্সের ক্রিয়ানক, আমাদের ইকোনমি জিও ইকোনমির ক্রিয়ানক। তো সো আমি সেটাকে স্টাডি করতেছিলাম
তো এই জায়গায় আপনার এই আমেরিকা, চায়না, ইন্ডিয়া, রাশিয়া একটা এতগুলো লোককে নিয়ে খেলছিল আমার আপা। তো এই আমরাও একটু ভয় পাচ্ছিলাম যে কখন না আছাড় খাই। কিন্তু আপা দেশের বাইরে যাওয়ার আগে চমৎকার কতগুলো চাল দিয়েছেন, এবং নাথিং সিক্রেট, উনি এক ধরনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা আমেরিকা খুব চাচ্ছিল, ওরকম একটা ঘোষণা দিয়েছেন। এটা হালকা ঝাপসা, এটাতে আমেরিকা খুশি হয়নি, একটি প্রতিক্রিয়া তারা প্রকাশ করেছে। 1 2 নম্বর হচ্ছে উনি জাপানে গিয়ে মাতারাবাড়ির বিদ্যুৎ ওইটা সাইন করার কথা ওটা করেছেন। ডিপসি পোর্টও জাপান এন্ড ইন্ডিয়া, এবং একজন গ্যাস উত্তোলনের। তার মানে মোটামুটি আমাদের যে কথাটা বলতেছিলাম, আমাদের মজিদ ভাই বলতেছিল যে আমাদের হয়তো বৈদেশিক নির্ভরতা একটু বাড়বে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে আপনার 4.8 বিলিয়ন, তারপরে এবার হয়তো আমাদের পারফরমেন্স একটু ভালো হওয়াতে আমরা 12 ধাপ আগিয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের পারফরমেন্স। সরকার 28 বিলিয়ন ইয়েনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। হ্যাঁ, 28 বিলিয়ন ইয়েন, ওটাকে ডলারে কনভার্ট করুন তো। আচ্ছা, তো আপনার আমি আশা করছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা কিছু টাকা পয়সা পাবো। কিন্তু এই যে জিনিসগুলো উনি ঘোষণা করেছেন, এটার একটা প্রণোদনা হিসাবে হয়তো উনি কিছু প্রতিশ্রুতি পাবে। তো আমি মোটা দাগে মনে করছি যে ওইসব কথা আমি যাচ্ছি না, ওনারা ওগুলো তো এক্সপার্ট। একটু অ্যাম্বিশিয়াস বাজেট হলে দোষ কি? তো কিন্তু ঘাটতি হবে বাজেট, আবার আরেক দিক থেকে বাজেট ইউটিলাইজেশন হচ্ছে না। তো এটা কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে বাস্তবায়ন তো থাকতে হবে, যেটি বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, বাস্তবায়ন তো ধরেন আরও বেশি বাস্তবায়ন হলে লোন নিয়ে ফরেন এক্সচেঞ্জ ভেঙে কী অবস্থা হতো বলেন? আল্লাহ বাঁচাইছে, বাস্তবায়ন হয়নি। আমাদের বাজেট তো আমরা ফরেন এক্সচেঞ্জ ভেঙেছি, আমরা লোন করেছি, আমি আল্লাহর কাছে মোনাজাত করতেছি, প্রত্যেক বছর আমরা বাজেট বাস্তবায়ন করতে পারিনি, নাহলে আমাদের আরও বেশি লোন মাথায় থাকতো। আমাদের এখন তো আমার ছেলে মেয়ের উপর আছে, তখন নাতি পর্যন্ত ওইটা চলে যেত। কিন্তু যেটা নিয়ে আমি একদম চিন্তিত না, সেটা আমার যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে এই রাষ্ট্রকাজ পরিচালনার জন্য এনবিআর এর বিরাট একটা ভূমিকা আছে। তো এই এনবিআর বিগ ফিশগুলোর দিকে ভুলেও তাকায় না। তো আমার যেই সমস্ত যারা আমার অর্থনীতিকে চাঙ্গা রাখতেছে, আমাদের রিটেইলার, আমাদের ছোট ব্যবসায়ী, তাদের উপরে বারবার চড়া হচ্ছে। এবং চিটাগাংয়ের কমিশনাররা হয়তো হাসবে, আমি টকশোতে এসে উল্টাপাল্টা কথা বলা যখন শুরু করি নাই, তার আগে ভাই প্রত্যেক বছর আমি স্যাম্পলিংয়ে পড়তাম, আর প্রত্যেক বছর স্যাম্পলিংয়ে পড়লে ঝামেলা না করার জন্য আমি একটা এনভেলপ পাঠিয়ে দিতাম। তো আমি বললাম যে ভাই 6 বছরে 4 বার কী করে স্যাম্পলিংয়ে পড়ে? তো আই এম ভিকটিম। আচ্ছা, কিন্তু আমরা তো ব্যক্তিগত আক্রমণ করি না। তো এরকম অনেক পথ রয়ে গেছে এখনও দুর্নীতির। ইনকাম ট্যাক্স বলতে মানুষ ভয় পাচ্ছে। উনি যে বলছেন যে গ্রামে বিলাসবহুল বাড়ি হয়েছে, এটার কারণ হচ্ছে যে আমি নাম নিচ্ছি না, আমাকেই বলেছে যে স্যার বোকা নাকি, স্যার এত টাকা ইনকাম ট্যাক্স দেয় কেন? ঠিক আছে, তো উনি 3 ভাগ আর 1 ভাগ দেবেন, আর 3 ভাগ 1 ভাগ আমাদেরকে দেবেন, আর মাপ। তখন আমি বললাম যে ভাই আমি তো ইনকাম ট্যাক্স পড়াই, আমি আপনাদের চেয়ে বেশি বুদ্ধিমান, আমি কেন এত বেশি ট্যাক্স দিয়েছি? ইনফ্লেটেড ট্যাক্স দিয়েছি, আমার বউ প্র্যাকটিস করে না, বউ প্র্যাকটিস করে বলে বোগাস ট্যাক্স দিয়েছি। সেটার কারণ ছিল আমার বাবা মরে যাওয়ার সময় আমার জন্য 200-300 কোটি টাকার অ্যাসেট রেখে গেছে, ক্যাশ রেখে যায়নি। সো আমি ট্যাক্স দিয়ে এভরিডে ইন এভরি ওয়ে আমি আমার হোয়াইট মানি বিল করতেছি। আপনি কমিশনার হয়ে আপনাকে ওই বুদ্ধিও নাই? আমি ইউনিভার্সিটির প্রফেসর, আমি কি বোকা? আচ্ছা যাক, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ট্যাক্স যে ম্যানেজমেন্ট বা আমার যে ব্যবস্থাপনা, কর ব্যবস্থাপনাকে আরও বেশি ফ্রেন্ডলি করতে হবে। শুধু বড়দের কাছেই তো যায় না, বড়দের কাছেই তারা যায় না। তা আমি তাই মনে করছি যে অর্থনীতি খুব খারাপ নেই। আর একটা কারণ আছে, উনি স্বীকার করবেন না। উনি একটা হিসাব দিয়েছিল আমার হেলাল ভাই, যে যারা হাই ঈদে কী হবে, উনি একটা হিসাব দিয়েছিল যে 1.5 লক্ষ কোটি টাকা বাজারে আসবে। হ্যাঁ, এটা 1.5 লক্ষ কোটি টাকার থেকে বেশি এসছে। ওনার হিসাবে যারা 20,000 টাকা কেজিতে জিলাপি খেয়েছে, যারা 50,000 কোটি টাকার 50,000 কোটি টাকার পাঞ্জাবি পরে,
এই যে একটা ইকোনমি আছে, যেটা আবুল বারাকাতের ভাষায় কালো অর্থনীতি, এ ব্যাপারে একটা যোগ করে শেষ করে দিই। প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট, তখন উনি চিটাগং সার্কিট হাউসে আসছে। তো আমরা ওখানে সবাই গেছি যে উনি কী বলে। তখন আমাদের এক প্রফেসর ছিল একটু কমিউনিস্ট টাইপের, খুব রাগী। তো উনি হাত তুলতেছে, প্রেসিডেন্ট বলছে হ্যাঁ আপনি আগে বলেন প্রফেসর সাহেব। বলে যে আমার কিছু বলার নাই, আমার শুধু একটাই বলার, আমি সেক্রেটারি মানে হাইয়েস্ট গ্রেডে আমি বেতন পাই আমার সচিব ভাইয়ের মতন, কিন্তু আমার টাকায় বরকত হয় না, আমি খেতে পারি না, আমি বাজার করতে পারি না। আমার সচিব ভাই কিন্তু ওই গ্রেড 1 নিয়ে খুব ভালো এই টাকার বরকত হয়। ওই সমস্যা এখনো রয়ে গেছে। ডক্টর হাসান আলম পারভেজ, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো।